আসসালামু আলাইকুম। আপনি দেশের জন্য কি করেছেন? খুব জরুরি একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি করেছেন আমাদের সারা বিশ্বের ১ নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি কানাডায় একটা টি-টোয়েন্টি ম্যাচ বা ইন্টারন্যাশনাল ম্যাচে এক প্রবাসী বাঙালি সাকিব আল হাসানকে জিজ্ঞেস করেছিলেন যে, "আপনি চুপ কেন? আপনি কেন কিছু বলছেন না?" তখন সাকিব আল হাসান পাল্টা প্রশ্ন করেছিলেন যে, "আপনি দেশের জন্য কি করেছেন?" সেই প্রবাসী বাঙালি উত্তরে বলেছিল, "আমি আমার পরিবারকে দেখাশোনা করছি।" পরিবারের দেখাশোনা বলতে সে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। সে একজন রেমিটেন্স যোদ্ধা। খুবই একটা সাধারণ বিষয় এটা যে যারা সরকারের অধীনস্থ, যারা সরকারের দলগত, তারা কেউই সরকারের বিরুদ্ধে, সরকার বলতে কাকে বোঝাচ্ছে আপনারা জানেন? তার বিরুদ্ধে একটি কথাও বলতে পারবে না। বললেই তাদের সেই পদটা হারাবে। অর্থাৎ চেয়ারটা যেন না হারায় সেই একটা শঙ্কা থেকে তারা সবাই মুখ বুজে আছেন। সাকিব আল হাসান থেকে শুরু করে মাশরাফি বিন মুর্তজা, যাদেরকে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই পছন্দ করতেন না, যাদেরকে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই ভালোবাসে না, যাদেরকে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই যে প্রিয় যে লিস্ট, প্রিয়দের যে লিস্ট, সেই লিস্টে নামটা রাখে না। সেই তাদেরকে এখন এই ছাত্র সমাজ যারা আন্দোলনে নেমেছেন, তারা দেয়ালে দেয়ালে লিখে তাদের মুখে কালি অ্যাড করে দিচ্ছে। তাদের ছবি, তাদের ছবি সম্বলিত জার্সি পায়ের নিচে পড়াচ্ছে। অর্থাৎ তাদের প্রতি একটা বিতৃষ্ণা, একটা ঘৃণা জানাচ্ছে সমগ্র ছাত্র সমাজ। কারণ তারা যাদেরকে গুরু ভাবতো, তারা যাদেরকে আইডল ভাবতো, তারা যাদেরকে ভালোবেসে তাদের ছবিগুলো সংরক্ষণ করতো তাদের মোবাইলের ওয়ালে বা কম্পিউটারের ডেস্কটপের ওয়ালে, ল্যাপটপের ওয়ালে, তারাই সেই সব ছবিগুলো মুছে ফেলছে। শুধু এই জায়গাটা দিয়ে মানে এই যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনকে কেন্দ্র করে যেখানে আইনজীবী, শ্রমজীবী সহ বিভিন্ন পেশার মানুষ একাত্মতা ঘোষণা করছে, যেখানে সবাই তার নিজ নিজ জায়গা থেকে তাদের ব্যক্তিগত মতামতটা প্রকাশ করছে। এখন বিষয়টা এরকম একটা প্রশ্ন করা যেতে পারে যে সাকিব আল হাসান একা একটি কথা বলে নাই তো কি হয়েছে, বা সাকিব আল হাসান যদি একটি কথা বলতো তাতে কি আসতো যেত? আন্দোলনের কোনো পরিবর্তন হইতো, বা আন্দোলন কি কোনোভাবে কোনো মোটিভেটেড হইতো? দেখেন, তাহলে বলতে হয় যে 10 মিনিটস স্কুল, সালমান মুক্তাদির সহ মানে অনেক সেলিব্রিটিজ, ইভেন মোশাররফ করিম, বাঁধন, মম, শ্যামল মাওলা সহ অনেক সিনেমা এবং নাটকের অভিনয় শিল্পীরা রাস্তায় নেমে গেছে। জিতু হাসান, তারা তাদের বিবৃতি দিয়েছে, তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে এইভাবে যে এখন আর চুপ থাকা যায় না, এত কিছুর পরে আর ঘরে বসে থাকা যায় না, এত কিছু দেখে আর ঘুমানো যায় না। প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন যে আমার দেশে আমি কেন স্বাধীনভাবে কথা বলতে পারবো না? প্রত্যেকের মুখে একটাই কথা যে আমার দেশে আমি কেন সরকারের সমালোচনা করতে পারবো না? প্রত্যেকের মুখে একটাই কথা যে আমার দেশে আমি কেন আমার পয়সায় যেসব বাহিনী পরিচালিত হয় সেই তাদের গুলিতে কেন আমার দেশের নাগরিক মারা যাবে? যদিও সরকার বলছে যে তৃতীয় পক্ষের গুলিতে মারা গেছে। তো কার গুলিতে মারা গেছে, কিভাবে মারা গেছে, সেটা ভিডিও বা বিভিন্ন ফুটেজ বা বিভিন্ন ছবি দেখে যে যার মতো করে একটা সিদ্ধান্তে, একটা ডিসিশনে পৌঁছে গেছে। এই বিষয়ে আমার কিছু বলার নাই। এই বিষয়ে আমি আমার মতামত সেটাও আমি মানে বলতে পারি না যথ বিচার প্রক্রিয়া ছাড়া। তবে আপাত দৃষ্টিতে যা দেখা গেছে তাতে সবাই যা ভাবছে আমিও তাই ভাবছি। সবার কাছে যা মনে হচ্ছে আমার কাছেও তাই মনে হচ্ছে। একটু শুরু থেকে আসি।
14 তারিখ 15 তারিখের দিকে আসি। একেবারে শুরুতে এক সাংবাদিকের প্রশ্নে আমাদের প্রধানমন্ত্রী খেই হারালেন। তিনি একটি বক্তব্য দিলেন যেটি তিনি সচরাচর করে থাকেন। তিনি তার মতো করে বলেছেন, হয়তো তিনি বুঝাইতে পারেন নাই, সেই জিনিসটা উল্টো হয়ে গেল, মানুষ অন্যভাবে নিল। ঠিক তখনই কিন্তু পদক্ষেপটা নেওয়া উচিত ছিল, তখনই একটি বক্তব্য আসা উচিত ছিল যে তিনি এইভাবে বলেন নাই, তিনি এটা মিন করেন নাই। ছাত্রদের শুরুতেই যদি ছাত্রদের একটু মূল্যায়ন করা হইতো, ছাত্রদের সঙ্গে যদি বসা হইতো, আমরা যদি তারও আগে যাই, এই নিরাপদ সড়ক আন্দোলনে যেটি হয়েছিল, ছাত্ররা যেভাবে বেরিয়ে এসেছিল, সেই নিরাপদ সড়ক আন্দোলনটা যেভাবে দমন পীড়ন করা হয়েছে, তার একটা আফটার ইফেক্ট হইতে পারে এই আন্দোলনটা। এটা সত্যি, এই আন্দোলনে কিছু সংখ্যক বিপদগামী ছেলে মেয়ে যুক্ত হয়েছে, যারা দেশের সম্পদ নষ্ট করেছে, কিন্তু তারা ছাত্ররা না, সে কথা সরকারও স্বীকার করছে। কিন্তু অ্যারেস্ট করার ব্যাপারে, অ্যারেস্ট কিন্তু সেই বিপদগামী সেই ছেলেপেলেদের অ্যারেস্ট করা হচ্ছে না, অ্যারেস্ট করা হচ্ছে 16 বছরের একজন ছাত্র, অনেকের ভিড়ে আরো অনেক বয়সী ছাত্রছাত্রী অ্যারেস্ট হয়েছে, কিন্তু 16 বছরের একজন ছাত্র কিভাবে অ্যারেস্ট হয়, 17 বছরের একজন ছাত্রের কোমরে কিভাবে দড়ি পড়ে, যেটি শিশু আইনের পরিপন্থী। এরকম আরো নানা বিষয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা না নিয়ে যেই ভুলটা হয়েছে তার মাসুল এখন দিতে হচ্ছে। সরকারের কিছু উপদেষ্টা থাকেন, যারা সরকারের চারপাশে থাকেন, সরকারের সবকিছু সবসময় সবকিছু দেখা, সব জায়গায় ইনভলভ হওয়া সম্ভব নয়। তাকে যে ধরনের ইনফরমেশন দেওয়া হয়, তাকে যা দেখানো হয়, তিনি তাই দেখেন, তার বাইরে কিন্তু অনেক কিছু তার কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়। অর্থাৎ কোনো একটা জায়গায় এরকম একটা সম্ভাবনাও থাকতে পারে যেখানে সরকারকে ভুল বোঝানো হচ্ছে, ভুল দেখানো হচ্ছে, ভুল চিন্তা করানো হচ্ছে, অথবা তিনি নিজেই ভুল একটা জায়গায় বসে আছেন। সারা দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখন যে বিষয়টা এসে দাঁড়িয়েছে, সমস্ত মানুষ, আপনি নিরপেক্ষভাবে একটা রাস্তা দিয়ে যদি হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান, যাকে পাবেন তাকে যদি একটি প্রশ্ন করেন যে এই সরকারকে আপনি চান কিনা, উত্তর সবার এক, সবার উত্তর এক, কেউ দ্বিতীয় উত্তর দেবে না। তাহলে এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো, আর এই পরিস্থিতির অবসানটা কোথায়? খুবই জটিল একটি প্রশ্ন, যে এই পরিস্থিতির অবসান কোথায়, এই পরিস্থিতির সমাধান কোথায়? এই পরিস্থিতির সমাধান আমরা, আমি, আপনি, আপনারা, আমরা সবাই খুঁজতেছি। সমাধানটা খুবই সহজ, কিন্তু তারপরেও আমরা কেউ দেখতে পাচ্ছি না। এত সহজ একটা সমাধান, অথচ আমরা দেখতে পাচ্ছি না। এইটার সমাধানটা কি? আগে এই সমাধানটা বের করতে হবে, যে এত সহজ একটা সমাধান চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে এই পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য, অথচ সেই সমাধানটা আমরা দেখতে পাচ্ছি না। ইতিহাস বলে একটা কথা আছে, অনেক দেশেই এরকম ঘটনা ঘটেছে, এটা বাংলাদেশে প্রথম না। সেই সমস্ত দেশের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সেই সমস্ত দেশের ইতিহাস থেকে যদি শিক্ষা নিতে না পারে, তাহলে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে এই দেশে। অনেক কথা, অনেক আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলাম। এর চেয়ে বেশি কিছু বললে আমি বা আমার চ্যানেল কোনোটাই আর কন্টিনিউ হবে না। সর্বোপরি এটুকুনি আশা রাখতে পারি দেশের কাছে, দেশের সরকারের কাছে, যে ওই যে চোখের সামনে যে সহজ সমাধানটা ঘুরে বেড়াচ্ছে, সেই সমাধানটা না দেখার যে সমস্যাটা, সেই সমস্যাটা নিরূপণ হোক খুব শিগগিরই। খুব শিগগিরই দেশের অবস্থাটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসুক, সমস্ত ছাত্রদেরকে তাদের সেই সন্তোষজনক মেন্টাল জায়গায় পৌঁছে দেওয়ার যে যাবতীয় কার্যক্রম, সেগুলো তো গ্রহণ করা হোক, যেন ছাত্ররা বাড়ি ফিরে যেতে পারে, যেন ছাত্ররা ঘরে বসে একটা শান্ত মেজাজে, একটা একটা ছাত্র পরিবেশে যেন তারা পড়ালেখা করতে পারে। ছাত্ররা, আমাদের আজকের ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের ছাত্রদের উপরে ডিপেন্ড করে আগামীতে দেশটা কিরকম হবে।
এই ছাত্রদেরকে সেই পরিবেশটা যদি না দিই, তাহলে আমরাই আগামীতে আমাদের সেই মানে একটা যা কিছুই হবে ভবিষ্যতে দেশের জন্য, সেটার জন্য আমরাই দায়ী থাকবো। খুব ভালো লাগছে যে আমাদের অভিনয় শিল্পীদের অনেকেই, আমি খবরটা জানি না, ওই দিন আমি জানলে হয়তো আমিও যেতাম, আমাদের অভিনয় শিল্পীদের অনেকেই অনেকেই গেছেন, সবাই সবার জায়গা থেকে বক্তব্য দিচ্ছেন। কেউ কেউ বসে আছেন, যে খুব স্বাভাবিক, কারণ কথা বলার অধিকার এখন আর নাই। কথা বললেই ধরে নিয়ে যাওয়া হবে, কথা বললেই মুখ বন্ধ করে রাখা হবে, মুখ চেপে ধরা হবে। তো এই পরিস্থিতি, এই সংকট আমার দেশ কাটিয়ে উঠুক, আমার দেশ ভালো থাক, সবার জন্যে দোয়া করি, সবাই সবার জন্যে দোয়া করবেন।